এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু, অভিন্ন প্রশ্ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, সিসিটিভি দিয়ে পর্যবেক্ষণ মন্ত্রণালয়ের, কেন্দ্রের শৃঙ্খলায় সন্তুষ্ট অভিভাবক। প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ডই ছিল, এমসিকিউটা একটু কনফিউজিং। আলহামদুলিল্লাহ অনেক ভালো পরীক্ষা দিয়েছে। সিকিউ এমসিকিউ অনেক ভালো হয়েছে, দেখা যাক কোন বোর্ড আগায় থাকে। ওভারঅল একই প্রশ্ন পরীক্ষা হচ্ছে, আমার মনে হয় সিস্টেমটা অ্যাপ্রিসিয়েট করা যায়। প্রশ্নপত্র ফাঁস নিয়ে অনেক গুঞ্জন শুনতাম, এবার তো কোনো কিছু দেখি না। সিসি ক্যামেরার পরীক্ষা হচ্ছে, খুবই একজন আরেকজনের সমস্যা করবে না, তাতে সুন্দর হবে। এবার ফর্ম পূরণ করেনি প্রায় 5.5 লাখ। শিক্ষা পদ্ধতিতে অনীহা ও আর্থসামাজিক চ্যালেঞ্জে ঝরে পড়ার কারণ কাঠামোগত পরিবর্তনে জোর। আর্থিক সংকটের জন্য লেখাপড়া থেকে বিযুক্ত হয়ে যান। শিক্ষা পদ্ধতির ব্যাপারেও আমাদের শিক্ষার্থীদের একটা অনীহা আছে। অসমভাবে শিক্ষা ব্যবস্থা ছিল, সেগুলিকে আমরা সমতা আনার জন্য কাজ করছি, যেন ড্রপ আউট না হয়। আপিলের রায়ে কাটল 32,000 প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতীয় কবির হৃদয় জুড়ে ছিল বাংলাদেশ, সব আন্দোলন সংগ্রামে তার সৃষ্টি প্রধান অনুপ্রেরণা। নজরুল বর্ষ উদ্বোধন করে প্রধানমন্ত্রী, সৃষ্টিকর্ম ছড়িয়ে দেওয়ার আহ্বান। তিস্তা প্রকল্পে সহায়তা দেবে চীন, ব্রিক্সের সদস্য হতেও বাংলাদেশকে সমর্থন। ব্রিফিংয়ে রাষ্ট্রদূত, প্রধানমন্ত্রীর সফরে উন্নতি হয়েছে কৌশলগত সম্পর্কের। চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, মজুদ আছে পর্যাপ্ত কিট, সেলাইন। পুরো সুস্থ না হলে ছাড়পত্র পাবে না রোগী। আক্রান্ত বাড়লে মোবাইল হাসপাতালে সেবা দেওয়ার ঘোষণা মন্ত্রীর। বিদ্যুতের ব্যবহার একই থাকলেও আসছে 2-3 গুণ বাড়তি বিল। আর্থিক ক্ষতিতে গ্রাহক, বিতরণ সংস্থার অনিয়ম দেখছেন বিশেষজ্ঞ, খতিয়ে দেখার নির্দেশ কর্তৃপক্ষের। এবং অতিরিক্ত সময়ের পেনাল্টিতে সেনেগালের স্বপ্নভঙ্গ, রুদ্ধশ্বাস জয়ে বিশ্বকাপে টিকে রইল বেলজিয়াম। শীর্ষ 16 নিশ্চিত করল ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র। অভিন্ন প্রশ্নপত্রে শুরু হলো উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা। প্রথম দিনে হয়েছে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। সব বোর্ডে একই প্রশ্নপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শিক্ষার্থীদের মাঝে। মোবাইল বা ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ ঠেকাতে ছিল কড়াকড়ি। সিসিটিভি দিয়ে পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষণ করেছে মন্ত্রণালয়। কেন্দ্রের শৃঙ্খলা নিয়ে সন্তুষ্ট অভিভাবকরা। একটি পরীক্ষা, হাজারো স্বপ্ন। উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ গড়ার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। এবার সব বোর্ডে একই প্রশ্নপত্রে চলছে পরীক্ষা। বৃহস্পতিবার প্রথম দিনে নির্ধারিত সময়েই শুরু হয় বাংলা প্রথম পত্র পরীক্ষা। নতুন ব্যবস্থাপনার প্রশ্নপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা, আর কেন্দ্রের শৃঙ্খলা নিয়ে সন্তুষ্ট অভিভাবকরা। এমসিকিউটা হার্ড ছিল, বাট সিকিউ মোটামুটি কমন আসছে আর কি। এমসিকিউ ভালো হয়েছে, বাট সিকিউটা একটু টাফ হয়েছে। দুটোটাই মোটামুটি টাফ হয়েছে। এমসিকিউটা একটু বেশি হার্ড আসছে, তবে তবু আমরা পাস করব বিশ্বাস আছে আমাদের প্রতি সবার। মানে ওভারঅল একই প্রশ্ন পরীক্ষা হচ্ছে, আমার মনে হয় সিস্টেমটা অ্যাপ্রিসিয়েট করা যায়। সার্বিকভাবে যা বোঝা যাচ্ছে যে এবারকার প্রস্তুতি অন্যান্যদের চাইতে একটু ডিফারেন্ট। প্রশ্নপত্র ফাঁস নিয়ে অনেক গুঞ্জন শুনতাম, এবার তো কোনো কিছু দেখি না। মোবাইল ফোন ও অনুমোদিত ডিভাইস নিয়ে প্রবেশপথে ছিল কড়াকড়ি। নতুন সংযোজন হয়েছে পুলিশের বডি অন ক্যামেরা। 200 গজের মধ্যে 144 ধারা জারি আছে। সবকিছু মিলে আমরা খুব ভালোভাবে পরীক্ষাটা নিচ্ছি বলে আমার কাছে মনে হচ্ছে। আমি যেমন এখানে বসেও দেখতে পাচ্ছি কোথায় কেউ বসে ক্লাস নিচ্ছে কিনা, বা বসে সবকিছু মিলে সবাইকে কন্ট্রোল করা যায়। পরীক্ষাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। নকল এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রগুলো সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ করে শিক্ষা মন্ত্রণালয়। এবছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা চলবে 2 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত। 15 আগস্টের মধ্যে শেষ হবে ব্যবহারিক। একরাশ স্বপ্ন বুকে নিয়ে একঝাঁক শিক্ষার্থী অংশ নিল 2026 সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিনের পরীক্ষায়। বিশাল এ কর্মযজ্ঞ সফল করতে প্রস্তুত প্রশাসন। শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশা, এবারের পরীক্ষা কার্যক্রম চলবে সুশৃঙ্খলভাবে, সুষ্ঠুভাবেই শেষ হবে সবগুলো পরীক্ষা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। সব বোর্ডে একই প্রশ্নপত্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। প্রশ্ন ফাঁস ঠেকাতে ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে কেন্দ্রে কেন্দ্রে সিসি ক্যামেরায় সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।
সারা দেশে প্রথমবারের মতো শুরু হলো অভিন্ন প্রশ্নে এইচএসসি ও সমমানের পরীক্ষা। কেন্দ্রগুলোতে ছিল শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়। বৃহস্পতিবার সকাল 9:30টার মধ্যে পরীক্ষার্থীরা নিজ নিজ কেন্দ্রের সামনে উপস্থিত হন। প্রথম দিন নির্ধারিত সময়েই শান্তিপূর্ণ পরিবেশে বাংলা প্রথম পত্রের পরীক্ষা হয়। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি কক্ষে সিসি ক্যামেরার পাশাপাশি কেন্দ্রের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন দায়িত্বরত শিক্ষকরা। পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তুষ্ট অভিভাবকরা। বর্তমান সরকার যে একটা নকলমুক্ত একটা পরিবেশ সৃষ্টি করছে এবং সেভাবে বিভাগ পত্রিকা বা সংবাদে করছে, এতে ছেলে মেয়েদের পড়াশোনা করা পড়াশোনা করা লাগবে। সিসি ক্যামেরার পরীক্ষা হচ্ছে খুব একজন আরেকজনের সমস্যা করবে না, তাতে সুন্দর হবে। ওনারা নিয়মগুলো আইনগুলো চালু করেছে, অবশ্যই বাচ্চাদের জন্য ভালো হবে। পরীক্ষায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রতিটি কেন্দ্রে নিয়োজিত ছিল একাধিক ভিজিলেন্স টিম। পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা। প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ডই ছিল। এমসিকিউটা একটু কনফিউজিং কিছু প্রশ্ন পাইছি। এমসিকিউ একটু হার্ড হয়েছে তুলনামূলক, কিন্তু সিকিউ সোজা সহজ করছে। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এমসিকিউ আলহামদুলিল্লাহ হবে 28-29টার মতো। সিকিউ যেটা ছিল একদম পানির মতো সহজ ছিল। সিকিউ কঠিন ভাই, ঘেটে এদিক করতে দিনি ভাই। এমসিকিউ একটু কঠিন হয়েছে, বাট যতটা ভয় পাইছিলাম কালকে রাতে ঘুমাতেও পারি না, যতটা ভয় পাইছিলাম অতটা কিন্তু হার্ড করে নাই। আমাদের যতটুকু মনে হচ্ছে এবার পরীক্ষাটা আমাদের জন্য অনেক স্বস্তিকর আর কি। প্রশ্নটা অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হলেও শিক্ষার্থীদের মধ্যে বাড়তি কোনো চাপ নেই বলে জানান যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। অভিন্ন প্রশ্নে প্রথমবার পরীক্ষা হতে যাচ্ছে, কিছু চ্যালেঞ্জ তো আছে, আমরা মোটামুটি সতর্ক আছি যাতে করে কোনোভাবে প্রশ্ন ফাঁস হতে না পারে। পরীক্ষা চলাকালীন প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রের 200 গজের মধ্যে মিছিল, সভা সমাবেশ, উচ্চ শব্দ ও হর্ন বাজানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নকল প্রতিরোধ এবং প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখছে এবং গোয়েন্দা টিম ফিল্ডে আছে। কেন্দ্রের আশপাশে যানজট এড়াতে গ্রহণ করা হয়েছে বিশেষ ট্রাফিক ব্যবস্থা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। প্রবেশপত্র না পেয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি বগুড়ার মহাস্থান মাহি সাওয়ার ডিগ্রি কলেজের 10 শিক্ষার্থী। তাদের অভিযোগ, অফিস সহকারীর প্রতারণায় অনিশ্চয়তার মুখে পড়েছেন তারা। কলেজের অধ্যক্ষ বলছেন তদন্ত করে নেওয়া হবে আইনি ব্যবস্থা। অফিস সহকারীর প্রতারণায় অনিশ্চিত ভবিষ্যতের মুখে 10 এইচএসসি পরীক্ষার্থী। প্রায় 2 মাস আগে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র রেজিস্ট্রেশন নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় অতিরিক্ত টাকার বিনিময়ে বগুড়ার মাইসাওয়ার ডিগ্রি কলেজের কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওন মানবিক বিভাগের 10 শিক্ষার্থীকে ফর্ম পূরণের আশ্বাস দেন। তাদের কাছ থেকে 4000 থেকে 5,500 টাকা করে আদায় করা হয়। গত 24 জুন কলেজের অন্য শিক্ষার্থীদের প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হলেও ওই 10 শিক্ষার্থীকে জানানো হয় দেরিতে ফর্ম পূরণ করায় তাদের প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন আসতে কিছুটা সময় লাগবে। তবে বৃহস্পতিবার সারা দেশে এইচএসসি পরীক্ষা শুরু হলেও ভুক্তভোগী শিক্ষার্থীদের কেউই প্রবেশপত্র বা রেজিস্ট্রেশন কার্ড হাতে পাননি। বুধবার থেকে মুঠোফোন বন্ধ করে গা ঢাকা দেন কম্পিউটার অপারেটর শাওন। আমাদের থেকে টাকা নিছে, তো টাকা নেওয়ার পরে ওই আমাদেরকে বলতেছে যে, আমরা তখন বলছি যে আমাদের অ্যাডমিট কখন দিবেন, রেজিস্ট্রেশন কখন দিবেন, তো বলতেছে যে আজকে দিব, কালকে দিব, এরকম করে ঘুরাচ্ছে খালি। 30 তারিখে যাওয়ার পর বললো 1 তারিখের কথা। তারপর থেকে ও মনে করেন ফোন অফ, যে আমি রাজশাহী যাচ্ছি, আমাকে মানে ভিডিও দিয়ে পাঠায় যে আমি বোর্ডে আছি, তোমার কাজ করতেছি। আমার ছেলের জীবন থেকে একটা বছর হারিয়ে যাওয়া মানে অনেক কিছু হারিয়ে যাওয়া, কারণ এই বছর তা ফিরে পাবে না। এই জন্য দায়ী কলেজ কর্তৃপক্ষ, আর এর বিচার আমি চাই। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কলেজের অধ্যক্ষের। আমাদের কলেজে এরকম কর্মকাণ্ড ইতিপূর্বে কখনোই ঘটেনি, তবে এর আগে তো আর জানা যায়নি যে এই ছেলেটা এইরকম কাজ করে। যেহেতু এটাই প্রথম জানলাম, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এবছর মহাস্থান মাইসাওয়ার ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় 3 বিভাগে 600 শিক্ষার্থী অংশ নিয়েছেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। এবার এইচএসসি পরীক্ষার আগেই ঝরে পড়েছে প্রায় 5.5 লাখ শিক্ষার্থী। রেজিস্ট্রেশন করলেও ফর্ম পূরণ করেননি প্রায় 44%। শিক্ষা পদ্ধতির প্রতি অনীহা আর আর্থসামাজিক চ্যালেঞ্জই প্রধান কারণ বলছেন বিশেষজ্ঞ। অসম শিক্ষা ব্যবস্থা পর্যালোচনা করে ঝরে পড়া ঠেকাতে সরকার কাজ করছে বলে জানান শিক্ষামন্ত্রী। প্রসূন আশিস জানাচ্ছেন বিস্তারিত। দেশ জুড়ে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় সাধারণ শিক্ষা বোর্ড সহ মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে অংশ নিচ্ছে 12,70,583 শিক্ষার্থী। এবারই প্রথম সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা।
তবে রেজিস্ট্রেশন করা প্রায় 5.5 লাখ নিয়মিত শিক্ষার্থী এবার পরীক্ষার হলে বসা থেকে বিরত। মোট পরীক্ষার্থীর প্রায় 44%ই ফর্ম পূরণ করেননি। এর মধ্যে বেশি ছিটকে পড়ার ঘটনা ঘটেছে কারিগরি শিক্ষা বোর্ডে, যেখানে 1,65,000 শিক্ষার্থীর মধ্যে ফর্ম পূরণ করেননি 90,345 জন। সাধারণ শিক্ষা বোর্ডে নিয়মিত পরীক্ষার্থীর 33.04% এবং মাদ্রাসা বোর্ডের 44.07% শিক্ষার্থী পরীক্ষার বাইরে। এছাড়া ফর্ম পূরণ সত্ত্বেও অসংখ্য পরীক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছে না। শিক্ষা বোর্ডগুলোর তথ্য বিশ্লেষণে এমন উদ্বেগজনক চিত্র মেলায় প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। বিশেষজ্ঞদের মতে বর্তমান শিক্ষা পদ্ধতির প্রতি অনীহা, বাল্যবিবাহ সহ আর্থসামাজিক চ্যালেঞ্জেই পরীক্ষা বিমুখ শিক্ষার্থীরা। ঝরে পড়া শিক্ষার্থীর যে সংখ্যা বা পরিসংখ্যান আমরা দেখতে পাই সেগুলো রীতিমতো উদ্বেগজনক। একটা পর্যায়ে যে এই আর্থিক সংকটের জন্য লেখাপড়া থেকে বিযুক্ত হয়ে যান। শিক্ষা পদ্ধতির ব্যাপারেও আমাদের শিক্ষার্থীদের একটা অনীহা আছে। বাংলাদেশের পড়াশোনা হলো একেবারেই মনোটোনাস, একটা মুখস্থ নির্ভর, ফলাফল নির্ভর একটা পরীক্ষা। ফলে একজন শিক্ষার্থী যখন একটা বিষয়ে পড়াশোনা করে অনেকেই এই আগ্রহটাও হারিয়ে ফেলে। সংকট উত্তরণে শিক্ষা খাতে কাঠামোগত পরিবর্তন এবং গ্রামীণ দরিদ্র শিক্ষার্থীদের প্রণোদনা দেয়া সহ কার্যকর কর্মকৌশল প্রণয়নের তাগিদ এই শিক্ষাবিদের। শিক্ষা যে বর্তমান ব্যবস্থাপনাটি আছে সেই ব্যবস্থাপনার কিছু কাঠামোগত, পদ্ধতিগত এগুলোর কিছু পরিবর্তন করার দরকার, যেন শিক্ষার্থীরা লেখাপড়াটা তারা আনন্দের সাথে, পরীক্ষা ভীতি থেকে তারা যেন বের হয়। প্রান্তিক জনগোষ্ঠীর যারা শিক্ষার্থী আছে সেই জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে প্রণোদনা, তাহলে ড্রপ আউট কমবে। অসম শিক্ষা ব্যবস্থার কারণেই পরীক্ষার্থী ঝরে পড়ছে বলে মনে করেন খোদ শিক্ষামন্ত্রী। এ সমস্যার টেকসই সমাধানে নীতি নির্ধারণী পর্যায়ে কাজ চলছে বলে জানান তিনি। আমরা কারেক্টলি অ্যানালাইসিস করছি, এই দুর্বলতাগুলো আমরা ফাইন্ড আউট করছি। 98%, 97% পাস করে ফেলতো, আবার পরীক্ষা যখন সঠিকভাবে না হয় দেখা গেল 60-তে চলে আসছে। এই যে অসমভাবে শিক্ষা ব্যবস্থা ছিল সেগুলিকে আমরা সমতা আনার জন্য কাজ করছি। 2028 সালের মধ্যে মাদ্রাসা ও কারিগরির সাধারণ বিষয় সহ সব শ্রেণীর কারিকুলাম ঢেলে সাজানোর পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী। আমাদের মাননীয় প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা নিষ্পত্তি নিয়ে সচিবালয়ে কথা বলছেন অ্যাটর্নি জেনারেল। সরাসরি যাচ্ছে সেখানে। আমি বিশ্বাস করি বর্তমান সরকার, মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, সচিব সহ যারা আছেন তারা প্রত্যেকে শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন এবং সর্বাধিক গুরুত্ব দেওয়ার পদক্ষেপ হিসেবে এই যে একটা স্ট্যাগন্যান্ট অবস্থা ছিল, এই স্ট্যাগন্যান্ট অবস্থার যে অপসারণ করা গেল, এটা একটা স্বস্তির বিষয়। একটা কথা আপনাদের বলা দরকার, সেটা হচ্ছে যে আপনাদের হয়তো আরও কিছু মনে প্রশ্ন জাগতে পারবে, কিন্তু আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় ছাড়া আসলে কিন্তু সব প্রশ্নের উত্তর কিন্তু মাননীয় মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী কিংবা আমাদের দেওয়া সম্ভব না। তবে এতটুকু বলতে পারি যে প্রধান শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে, শূন্য পদের নিয়োগের ক্ষেত্রে দীর্ঘদিনের যে অচলাবস্থা সেটা এই মুহূর্ত থেকে দূরীভূত হয়েছে এবং মন্ত্রণালয়, আমি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে বলতে পারি, মন্ত্রণালয় আপিলের বিভাগের আজকের এই আদেশের পরে তারা তাৎক্ষণিকভাবে এই কার্যক্রম শুরু করতে পারবে, তার ক্ষেত্রে কোনো আইনি বাধা থাকবে না। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ অ্যাটর্নি জেনারেলকে। আমাদের আরও 14,384 জন শিক্ষক ইন্টারিম গভর্নমেন্ট নিয়োগ দিয়ে গিয়েছিল, মানে পরীক্ষা শেষ করে গিয়েছিল। আমরা বাকি কাজগুলো সমাপ্ত করে কিছুদিনের মধ্যেই আমরা তাদেরকে আবার ট্রেনিংয়ে পাঠাবো। ট্রেনিং থেকে তারা স্কুলে চলে যাবে। ইউজুয়ালি পিটিআইগুলোতে 9 মাসের ট্রেনিং হয়, কিন্তু আমরা এখন সিস্টেম পাল্টিয়ে, যেহেতু আমাদের ট্রেনিং সেন্টার অপ্রতুল রয়েছে, সেই জন্য আমরা তাদেরকে ইনিশিয়ালি 2 মাসের করে ট্রেনিং দিয়ে তাদেরকে পাঠিয়ে দিচ্ছি। আজকের এই সুন্দর দিনটির অনুভূতি প্রকাশ করবে এখন আমাদের মাননীয় প্রতিমন্ত্রী। দীর্ঘদিন ধরে আমরা এই সংবাদটির অপেক্ষা ছিলাম। আমাদের প্রতিমন্ত্রী ববি আজ্জাজ তার এই প্রতিক্রিয়া জানাবেন আপনাকে। সরাসরি ছিলাম সচিবালয়ে কথা বলছিলেন অ্যাটর্নি জেনারেল এবং শিক্ষামন্ত্রী। নিরবচ্ছিন্ন পাঠদানে শিক্ষকদের মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তার স্পষ্ট বার্তা, স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে চাইলে শিক্ষককে চাকরি থেকে ইস্তফা দিতে হবে। নির্বাচনে অংশগ্রহণের প্রবণতা রুখতে প্রয়োজনীয় আইন প্রণয়নের কথাও বলেন মন্ত্রী। শিক্ষকদের সক্ষমতা বাড়াতে যুগোপযোগী প্রশিক্ষণের পরিকল্পনা তুলে ধরেন নীতি নির্ধারকরা।
কার্যকর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং সার্বিক মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। চলছে বিভিন্ন অংশীজনদের সঙ্গে বৈঠক আলোচনা। এরই অংশ হিসেবে রাজধানীতে ইউনিসেফ আয়োজিত এই সেমিনার উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা। শিক্ষা ব্যবস্থায় অর্থবহ পরিবর্তন এনে শিক্ষকদের সক্ষমতা বাড়াতে যুগোপযোগী প্রশিক্ষণের পরিকল্পনা তুলে ধরেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। এবং যারা শিশু কিশোর রয়েছেন স্কুলে ক্লাস 1 থেকে শুরু করে 12 পর্যন্ত প্রত্যেকের মেধার বিকাশ ঘটাতে পারি, সুপ্ত প্রতিভাকে আরো কিভাবে আমরা জাগরিত করতে পারি, কিভাবে তাদের দক্ষতা এবং যোগ্যতা তৈরি হয় যার মাধ্যমে বাংলাদেশ থেকে তারা বিশ্ব নাগরিক হিসেবে গড়ে ওঠে। আমাদের প্রাথমিকে যেমন 3.5 লক্ষের উপরে টিচার আছে, আমাদের মাধ্যমিকে এমপিওভুক্ত 7 লক্ষের উপরে টিচার আছে। এটাই একটা বিশাল জনগোষ্ঠী। তাদের সবাইকে যদি অ্যালাইনমেন্টে কাজ করাতে হয়, উপরে মন্ত্রণালয়, শেড, ডিপি, এখানে আমাদেরকে অ্যালাইন করে কাজ করতে হবে। পাঠদানে আরও নিরবিচ্ছিন্ন সময় দেওয়ার গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী হুঁশিয়ার করেন, স্থানীয় নির্বাচন থেকে বিরত থাকতে হবে শিক্ষকদের। আগামী দিনের নির্বাচনগুলোতে শিক্ষকরা যেন পার্টিসিপেট না করে এবং গভর্নমেন্ট যেন এই ধরনের একটি আইন তৈরি করে, শিক্ষকরা লোকাল গভর্নমেন্ট ইলেকশনে যেন না যায়, যেতে হলে তারা যেন চাকরির থেকে ছেড়ে যায় এবং এই শিক্ষকদের যে ট্রেনিংয়ের ব্যবস্থার জন্য, শিক্ষকের উন্নয়নের জন্য আমরা যে ইনভেস্টমেন্টগুলো করছি এগুলো যেন প্রপারলি হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী সাফ জানান, এইচএসসি পরীক্ষা নির্বিঘ্ন করতে প্রস্তুতির কোনো ঘাটতি নেই। আমাদের ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে, আমাদের টিচাররা আজকে সচেতন, আমাদের অভিভাবকরা সচেতন, প্রশাসন সচেতন রয়েছে এবং পুলিশ বিভাগ তারা বডি ক্যাম ব্যবহার করছে। সব মিলিয়ে আমাদের শিক্ষার্থীরা সচেতন, তারা পরীক্ষায় কোনো আনফেয়ার মিন্স করে না। চলতি বছর বাংলাদেশের শিক্ষা খাতে প্রায় 99 মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে ইউনেস্কো ও ইউনিসেফ, জানান শিক্ষামন্ত্রী। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের হৃদয় জুড়ে ছিল বাংলাদেশ। সব আন্দোলন সংগ্রামে তার সৃষ্টি ছিল প্রধান প্রতিপাদ্য। সচিবালয়ে নজরুল বর্ষ উদ্বোধন করে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নজরুলের শিক্ষা ধারণ করে বিভেদ সৃষ্টির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে তার সৃষ্টিকর্ম ছড়িয়ে দেওয়ার আহ্বানও জানিয়েছেন সরকার প্রধান। কৃপণ সঙ্গীত স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করেছিল। একদিকে রচনা করেছেন সাম্যের গান, অন্যদিকে নিপীড়ন, অন্যায় আর বৈষম্যের বিরুদ্ধে লিখেছেন অবিস্মরণীয় বিদ্রোহী কবিতা। দ্রোহ আর প্রেমের কবি কাজী নজরুল ইসলাম স্মরণে 25 মে থেকে শুরু হয়েছে নজরুল বর্ষ। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় কবি পরিবারের সদস্য ছাড়াও শিল্পী গবেষকদের উপস্থিতিতে সঞ্চালনা করেন খোদ সরকার প্রধান। গান দিয়ে তিনি বিশ্ব জয় করেছেন, বাঙালির মন জয় করেছিলেন এক সময়। সেই গান কিন্তু আজও আমরা অত্যন্ত প্রাসঙ্গিকভাবে পাই। পরিপূর্ণ মানুষ হয়ে ওঠার যত রকমের উপাদান আছে সমস্ত তার গানে, কথায়, কবিতায় উল্লেখ করা হয়েছে। সঙ্গীত শিক্ষক যারা, এদেরকে বাতিল করা হয়েছিল, সেটা যেন আবার একটু উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর নজরুল বর্ষ উপলক্ষে স্মারক ডাকটিকিট ও লোগো উন্মোচন করেন প্রধানমন্ত্রী। দেশের সব আন্দোলন সংগ্রামে নজরুলের সৃষ্টি প্রধান প্রতিপাদ্য, বলেন তারেক রহমান। আমাদের মহান মুক্তিযুদ্ধে তার কবিতা ও গান ছিল অনুপ্রেরণার প্রবল উৎস। তেমনি আমাদের সকল আন্দোলন সংগ্রামে তার সৃষ্টিশীলতাই হয়ে ওঠে প্রতিবাদ প্রতিরোধের মূল ভাষা। প্রযুক্তির বর্তমান বাস্তবতার প্রেক্ষিতে কাজী নজরুলের সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে আসার আলোকবর্তিকা হয়ে উঠতে পারে বলে সবাইকে স্মরণ করিয়ে দেন সরকার প্রধান। নৈতিক মূল্যবোধ সম্পন্ন ছড়া বা কবিতা আমাদের প্রজন্মের সামনে আসার আলোকবর্তিকা নিয়ে হয়ে উঠতে পারে। কবি নজরুলকে নিয়ে আলোচনা মন্ত্রণালয় কিংবা সরকারি অফিসের চার দেওয়ালে আবদ্ধ না রেখে তার চিন্তা, দর্শন ছড়িয়ে দেওয়া প্রয়োজন, প্রজন্ম থেকে প্রজন্ম তরে। নজরুলের শিক্ষা ধারণ করে অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। বর্তমান সরকারও এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের মন হিসেবে উল্লেখ করেন তারেক রহমান। দর্শন এবং মানবিক চেতনাবোধের প্রতি গভীর শ্রদ্ধা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বেইজিং সমঝোতা সই হওয়ায় তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তা দেবে চীন।
শিগগিরই প্রকল্পে কাজ করবে বিশেষজ্ঞ দল। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে ব্রিফিংয়ে একথা বলেন চীনা রাষ্ট্রদূত। জানান, মিয়ানমার দিয়ে অর্থনৈতিক করিডোর উন্নয়ন ও রোহিঙ্গা সমস্যা সমাধানে ভূমিকা রাখবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর বাংলাদেশ চীন সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে বলে দাবি করেছে বেইজিং। বৃহস্পতিবার সকালে সফর নিয়ে রাজধানীর চীন দূতাবাস সংবাদ সম্মেলনের আয়োজন করে। রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন, তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বাংলাদেশের নিজস্ব প্রকল্প। জানান, এর টেকসই বাস্তবায়নে বৈজ্ঞানিক সম্ভাব্যতা সমীক্ষায় সরাসরি সহযোগিতা করবে চীন সরকার। অতীতে কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছিল জানিয়ে রাষ্ট্রদূত বলেন, দুই দেশের সরকারের মাধ্যমে তিস্তা প্রকল্পে কাজ করবে চীনের বিশেষজ্ঞরা। Now the roadmap is started here. The G2G cooperation will start from the expert group, the joint feasibility study. বাংলাদেশ চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোরকে আঞ্চলিক সংযোগের নতুন সুযোগ হিসেবে বর্ণনা করেন ইয়াওয়েন। ভবিষ্যতে ভারত সহ যে কোনো দেশ এই উদ্যোগে যুক্ত হতে চাইলে চীন তাকে স্বাগত জানাবে বলেও জানান তিনি। It's not end of the game. We are open. We welcome the other countries if they're ready. Definitely, we are open. Well, but it's up to them to make decision whether they want part it or they are wait and see. But anyway, China determined to proceed with Bangladesh, Myanmar to build this economic corridor. দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে কৌশলগত সংলাপ এবং সম্ভাব্য 2+2 সংলাপ চালুর বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান চীনা রাষ্ট্রদূত। বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকারের প্রতি চীনের সমর্থন রয়েছে। Now faced by Bangladesh. So the message is very clear conveyed to Bangladesh that, China support Bangladesh to object any foreign intervention. গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ GDI, মোংলা বন্দর আধুনিকায়ন, চট্টগ্রাম অর্থনৈতিক ও শিল্পায়ন, কৃষি, গণমাধ্যম, কারিগরি শিক্ষা এবং সবুজ উন্নয়ন সহ প্রধানমন্ত্রীর সফর বাংলাদেশে চীনা বিনিয়োগের নতুন সুযোগ তৈরি করবে বলে মন্তব্য করেন ইয়াওয়েন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। অনেক যাচাই বাছাই করেই 9,38,000 কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম বনি। তিনি বলেন, এই বাজেট জড়বান্ধব। সংসদ ভবনে বিএনপি সরকারের প্রথম বাজেট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। নতুন বাজেটে 63টি পণ্যের শুল্ক কমানো হয়েছে উল্লেখ করে চিফ হুইপ বলেন, এই বাজেট জনগণের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে। এ সময় তিনি আরও বলেন, উত্তরাঞ্চলের সাধারণ মানুষ যাতে কৃষিকাজে প্রয়োজনীয় পানি পায় সেজন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। এই প্রকল্প বাংলাদেশকে বাঁচানোর প্রকল্প বলেও মন্তব্য করেন তিনি। বিশ্লেষণ হয়েছে, পক্ষে বিপক্ষে আলোচনা হয়েছে। আমরা বলছি খুব ভালো বাজেট, আবার ওনারা বলছে বাজেট ভালো হয় নাই, তাহলে এইসব করা যেতে পারে। অনেক কথা হয়েছে। এই বাজেটেই মাথা সোজা করুন, কিন্তু এই জোরে কথা বলছি এই কারণে, এই বাজেটেই বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম বিরোধী দল আগাগোড়া অংশগ্রহণ করেছে এবং বিরোধী দল সব মিলিয়ে 30, ওরা আমাদের 26% সময় পায়, আমরা তাদের সময় বাড়িয়ে দিয়েছি, তারা প্রায় 31% সময় কথা বলেছে। এবার ফিফা বিশ্বকাপের খবর। রুদ্ধশ্বাস লড়াইয়ে বিশ্বকাপে টিকে রইল বেলজিয়াম। অতিরিক্ত সময়ের পেনাল্টিতে সেনেগালকে হারিয়ে নাটকীয় প্রত্যাবর্তন করল দ্য রেড ডেভিলস। ইউরি টিলাম্যানের জোড়া গোলে তেরেঙ্গা লায়নদের 3-2 গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ বেলজিয়াম 2-0-তে এগিয়ে থেকেও রাউন্ড অফ 32 থেকে সাদিও মানের সেনেগালের বিদায়। 2.5 মিনিটের ঝড়ে স্বপ্ন ভাঙে সেনেগালের। বুড়ো হাড়ের ভেলকি দেখালেন বেলজিয়ামের সবচেয়ে অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলো লুকাকু। 85 মিনিট পর্যন্ত 2-0 গোলে এগিয়ে থাকা তেরেঙ্গা লায়নদের কাছ থেকে মূলত ম্যাচটা বের করে আনেন 33 বছর বয়সী এই ফুটবলার। এরপর টিলাম্যানের গোল আর অতিরিক্ত সময়ে পাওয়া বিতর্কিত পেনাল্টি থেকে এবারের বিশ্বকাপের নাটকীয় প্রত্যাবর্তনের গল্প লেখে দ্য রেড ডেভিলস। তাতেই হৃদয় ভাঙল সাদিও মানের সেনেগালের। ম্যাচের অতিরিক্ত সময়ে সেনেগালের ডি বক্সে ফাউলের শিকার হন বেলজিয়াম অধিনায়ক ইউরি টিলাম্যান। এরপর রেফারির লম্বা ভিআর চেক, যেখানে সিদ্ধান্তটা যায় বেলজিয়ামের পক্ষেই। পেনাল্টির কল দেন রেফারি। সেখান থেকে 2-0 গোলে পিছিয়ে পড়া ম্যাচ বেলজিয়াম জিতে নেয় 3-2 গোলে।
যদিও সিয়াটলে ম্যাচের শুরুর রূপটা ছিল একেবারেই ভিন্ন। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে তেরেঙ্গা লায়নরা। গোল পেতেও বেশি সময় লাগেনি তাদের। 25 মিনিটে সাদিও মানের দুর্দান্ত ক্রস থেকে ইসমাইল সারের হেডে বল পোস্টে লেগে ফিরে এলেও রিবাউন্ডে জালে জড়ান হাবিব দিয়ারা। 1-0 গোলে এগিয়ে যায় আফ্রিকান প্রতিনিধিরা। প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর বেশ কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি সাদিও মানেরা। দ্বিতীয়ার্ধে স্কোর শিটে নাম লেখান ইসমাইল সার। শক্তিশালী ফিনিশিংয়ে ব্যবধান 2-0 করেন এই ফরওয়ার্ড। 2 গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি বেলজিয়াম। উপায় না দেখে মাঠে বেশ কিছু পরিবর্তন আনেন বেলজিয়াম কোচ। উঠিয়ে নেন অভিজ্ঞ ডি ব্রুইনা ও জেরেমি ডোকুকে। তাতেও কাজ হচ্ছিল না। সেনেগালের ডিফেন্স কিছুতেই ভাঙতে পারছিল না বেলজিয়াম। বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কায় পড়ে যায় রেড ডেভিলস। তবে বেলজিয়ামের ত্রাতা হয়ে আসেন বদলি নামা লুকাকু। 85 মিনিটে থমাস মুনিয়রের অ্যাসিস্ট থেকে রেড ডেভিলদের ম্যাচে ফেরান এই ফুটবলার। তখনও হয়তো আসন্ন বিপদ আঁচ করতে পারেনি সেনেগাল। 3 মিনিট পর আবারও সেনেগালের ডিফেন্স ভাঙে বেলজিয়াম ফরওয়ার্ডরা। লিওনার্দো ট্রোসার্ডের বাড়ানো বল থেকে রীতিমতো ফ্রি হেডার থেকে গোল করে ব্যবধান 2-2 করেন ইওরি টিলাম্যান। আর তাতেই আক্ষেপ বাড়ে সেনেগালের। রাউন্ড অফ 32 থেকে বিদায় নিতে হয়েছে তেরেঙ্গা লায়নদের। আর নাটকীয় জয়ে রাউন্ড অফ 16-এ বেলজিয়াম। ফাহিম ইসলাম, সময় সংবাদ। বিশ্বকাপের আরেক ম্যাচে ইংলিশদের ত্রাণকর্তা হ্যারি কেইন তার এই জোড়া গোলে কঙ্গোর কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ড। বিশ্বকাপের গোল সংখ্যায় পেলেকে ছাড়িয়ে গেছেন কেইন। আর 2-1 ব্যবধানে জিতে শীর্ষে 16 নিশ্চিত করেছে থ্রি লায়ন্স। রাউন্ড অফ 16-এ তাদের প্রতিপক্ষ মেক্সিকো। বিশ্বকাপের ইতিহাসে প্রথমে গোল হজম করে ইংল্যান্ডের কামব্যাক করার নজির খুব কম। 1966 বিশ্বকাপের পর আর কখনোই এমন অসাধ্য সাধন করতে পারেনি থ্রি লায়ন্স। 60 বছর পর হ্যারি কেইনের সুবাদে পিছিয়ে পড়েও ম্যাচ জিতল ইংল্যান্ড। তবে আটলান্টা স্টেডিয়ামে ইংলিশদের কঠিন পরীক্ষার মুখোমুখি ফেলে দেয় ডিআর কঙ্গো। এক প্রকার খাদের কিনারায় পড়ে যায় থ্রি লায়ন্স। অঘটন শিকারের দ্বার প্রান্তে চলে যায় থমাস টুকেল শিষ্যরা। তবে ম্যাচের শেষ কোয়ার্টারে গর্ডন কেইন জুটি কোনো অঘটন ঘটতে দেয়নি। সেই সঙ্গে জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসে পেলেকে টপকে 13 গোল নিয়ে জাস্ট ফান্টেইনের সঙ্গে ষষ্ঠ সর্বোচ্চ গোল স্কোরার এখন হ্যারি কেইন। ডিআর কঙ্গো এগিয়ে যায় ম্যাচের 7 মিনিটে। দ্য লিওপার্ডসদের লিড এনে দেন ব্রায়ান চিপাঙ্গা। সেই গোল খেয়ে ম্যাচে ফেরার চেষ্টা চালায় হ্যারি কেইনরা। তবে কঙ্গো গোলরক্ষক এমপিস নাজুইয়ের দৃঢ়তায় গোলের মুখ দেখেনি রাশফোর্ড বেলিংহামরা। তবে প্রথমার্ধে বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত ইংল্যান্ডের বিপক্ষেই দেন ম্যাচ রেফারি। 1-0 গোলে পিছিয়ে পড়ে বিরতিতে যায় ইংলিশরা। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে প্রাণপণ চেষ্টা চালায় ইংল্যান্ড। তবে কিছুতেই কঙ্গোর রক্ষণ ভাঙতে পারছিল না ইংলিশ ফরওয়ার্ডরা। উপায় না দেখে পরিবর্তন আনেন থমাস টুকেল। মাঠে নামেন অ্যান্টোনিও গর্ডন ও এবেরেচি এজে। ফ্রেশ লেগ নিয়ে নতুন উদ্যমে শুরু করে থ্রি লায়ন্স। এবারের বিশ্বকাপে নিষ্প্রভ থাকা গর্ডনকে নিয়ে হয়েছিল আলোচনা। সঠিক সময়ে জ্বলে উঠলেন এই ফরওয়ার্ড। 75 মিনিটে তার অ্যাসিস্ট থেকেই ম্যাচের সমতায় ফেরান কেইন। এর 10 মিনিট পরে আবারও গর্ডন কেইন ম্যাজিক। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াতে দেয়নি এই জুটি। দুর্দান্ত এক গোলে ডিআর কঙ্গোর জয়ের স্বপ্ন ভেঙে চুরমার করেন ইংলিশ অধিনায়ক। তাতেই রাউন্ড অফ 16 নিশ্চিত হয়ে যায় থ্রি লায়ন্সদের, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে মেক্সিকো। ফাহিম ইসলাম, সময় সংবাদ। রাউন্ড অফ 32-তে যুক্তরাষ্ট্রের জয়ে উচ্ছ্বসিত মার্কিন সমর্থকরা। আসরে মালিক টিলাম্যান পুলিসিস্টরা বহুদূর যাবে বলে প্রত্যাশা তাদের। এদিকে যুক্তরাষ্ট্রের ফুটবল উন্মাদনায় এই বিশ্বকাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা সমর্থকদের। লিও মেসির কল্যাণে সরকারের দেশে ফুটবল জনপ্রিয় হচ্ছে বলে দাবি তাদের। সান ফ্রান্সিসকো বে অ্যারেনা থেকে বিস্তারিত জানাচ্ছেন এস এম ইকবাল। যুক্তরাষ্ট্র যে বসনিয়া এন্ড হার্জেগোভিনার বিপক্ষে এই ম্যাচটা ভালো খেলবে সেটা প্রত্যাশিত ছিল। তবে তার চেয়েও অপ্রত্যাশিত ছিল যুক্তরাষ্ট্রে একটা ফুটবল কালচার তৈরি হয়ে ওঠা। যুক্তরাষ্ট্রে ফুটবলটা কিন্তু জনপ্রিয় খেলার মধ্যে 3 কিংবা 4 নম্বরে পড়ে। তবে এবারের বিশ্বকাপে মার্কিনীরা যেভাবে ফুটবলে বুঁদ হয়েছে তাতে কিন্তু প্রত্যাশা রাখাই যায় সামনের দিনে বিশ্ব ফুটবলে আরো একটা নতুন করে ফুটবল সংস্কৃতির দেশ তৈরি হচ্ছে। It was fantastic. I loved it. Oh, it was awesome! USA! USA! It was amazing. We are a vibe. We know how to bring the energy here. It was a fantastic, amazing. It was so good. ফ্যামিলির সাথে ফুল ওয়ার্ল্ড কাপের ইউএস এর গেম দেখলাম।
তারপরে আবার জিতে গেলাম, ভীষণ ভালো লাগছে। মোটা থেকে বলা যায় গ্রুপ পর্বটা যুক্তরাষ্ট্র যেভাবে করেছে রাউন্ড অফ 32টাও কিন্তু ঠিক একইভাবে করলো। তবে তাদের কিন্তু রাউন্ড অফ 16 গিয়ে বেলজিয়ামের বিপক্ষে কঠিন ম্যাচ খেলতে হবে। এটা ভক্তরা মানছেন একটা টাফ ম্যাচ হবে। তবে যে পারফরমেন্স করে চলেছেন পুলিশিকরা, তাতে সেখানে তারা ভালো করবে এমন প্রত্যাশাও ভক্তরা রাখছেন। I'm excited for the next game. We're going to go all the way to the finals. We're winning this thing, baby. Yeah! যুক্তরাষ্ট্রের খেলা দেখে মনে হলো যে তারা যেই কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে। আমাদের তো প্রতীক্ষা যে ইউএসএ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে। শুরুতে যেটা বলছিলাম যে যুক্তরাষ্ট্রে ফুটবল কালচার তৈরির পেছনে যদি যুক্তরাষ্ট্রের সমর্থকদের এখনকার অবদান ধরা হয়, তবে তার পেছনের কারিগর অবশ্যই লিওনেল মেসিকে বলতে হবে। কেননা 2023 সালে লিওনেল মেসি ইন্টার মায়ামিতে আসার পর এখানকার ফুটবলের চেহারাটাই বদলে গেছে। লিওনেল মেসি ইন্টার মায়ামিতে এসে পুরো সকার কালচার, ফুটবল কালচার took over MLS and America. মডার্ন যুগে যুক্তরাষ্ট্রে এই সকার খুব পপুলার হচ্ছে, যেটা আগে 10-12 বছর আগে এত ছিল না। চমৎকার একটা গ্রুপ পর্বের পর রাউন্ড অফ 32তেও ভালো পারফরমেন্স করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের এই ধারাবাহিকতা পরবর্তী রাউন্ডগুলোতে যদি অব্যাহত থাকে তাহলে বলাই যায় 1930 সালে প্রথম বিশ্বকাপে তারা যে তৃতীয় হয়েছিল, এবার হয়তোবা তার কাছাকাছি তারা যেতেও পারে, কিংবা সেই ফলাফল ছাপিয়ে যাবে কিনা তা হয়তো বলবে সময়। সান ফ্রান্সিসকোর বে এরিয়া থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ডেঙ্গি মোকাবিলায় পরীক্ষার কিট সহ চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আক্রান্তের সংখ্যা বাড়লে মোবাইল হাসপাতালে চিকিৎসার আশ্বাস দেন তিনি। সকালে ঢাকা মেডিকেলে তিনি জানান, সংক্রমণ ঠেকাতে পুরোপুরি সুস্থ না হলে হাসপাতাল থেকে ছাড়পত্র পাবেন না রোগী। এদিকে ডেঙ্গিতে চলতি বছরে মোট আক্রান্ত ও মৃত্যুর 50% ছাড়িয়েছে জুনে। মৌসুমের শুরুতেই ভয়াবহ রূপ নিতে শুরু করেছে ডেঙ্গু। রাজধানীর হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর চাপ। এবছর সর্বোচ্চ রোগী ও মৃত্যু হয়েছে জুন মাসে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই সংখ্যা সামনের সময়গুলোতে আরও বাড়তে পারে। ছটফটানি, তারপরে মেডিকেলে ভর্তি হওয়ার পর ডাক্তার বলছে আমার ডেঙ্গু। 3টা বাজে খিঁচুনি উঠছে, 6টা পর্যন্ত ছিল। তারপরে 2 দিন পরে এখানে আসছে। এখন মানে প্লাটিং খালি কমে যাচ্ছে। জ্বরটা সেরা আসে, তো আসার থেকে আমরা একটা পরীক্ষা করলাম আর কি 5 দিন পর। তখন দেখলাম যে ডেঙ্গু একটা আছে, তখনই ওনারা বললো যে ঢাকা নিয়ে যান। এদিকে ডেঙ্গু প্রতিরোধে সরকারের সব ধরনের প্রস্তুতি আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক অনুষ্ঠান শেষে তিনি জানান, ডেঙ্গু পরীক্ষার কিট সহ সব ধরনের চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ত মজুদ আছে। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত হাসপাতাল থেকে রোগীদের ছাড় না দেওয়ার নির্দেশনাও দেন স্বাস্থ্যমন্ত্রী। লিকেজ অফ প্রবলেম যখন হয়ে যায় তখন কিন্তু রোগী মারা যায়। সেই কারণে আমরা গত কার্ডিওলজি, সিভিল সার্জন সবার সাথে আমরা মিটিং করেছি। এটা আমরা ডাক্তারদেরকে ট্রেন আপ করতেছি, প্রোটোকল দেওয়া হচ্ছে, মানে মোবাইলে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। সেইখানে আমরা প্রত্যেকটা রোগীর প্রতি ডাক্তারদেরকে নিবিষ্ট দৃষ্টি দেওয়ার জন্য বলছি, যাতে কোনো ক্রমে প্লাজমা লিকেজ পর্যায়ে পেশেন্ট না যায়। এছাড়া ডেঙ্গু মোকাবেলায় উপজেলা পর্যায়েও কাজ করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীর সংখ্যা বাড়লে মোবাইল হাসপাতাল করে চিকিৎসা দেওয়া হবে। সিটি কর্পোরেশনের মাধ্যমে প্রত্যেকটা উপজেলা, এটাতে আমরা সমন্বিতভাবে উপজেলা থেকে শহর পর্যন্ত আমরা কিন্তু পরিচ্ছন্নতা একটা অভিযান করতে চাই। এদিন আরও নিখুঁতভাবে ক্যান্সার শনাক্তকরণে ঢাকা মেডিকেলের প্যাথোলজিতে যোগ করা হয় একটি অত্যাধুনিক মাইক্রোস্কোপ। এ সময় তিনি জানান, 10 জুলাই ঢাকা মেডিকেল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কলাবাগানের একটি বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে 3 জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। স্বজনরা জানান, পরিবার নিয়ে কলাবাগান ফ্রি স্কুল স্ট্রিটে 7 তলা বাড়ির নিচতলায় ভাড়া থাকেন ফার্নিচার দোকানের কর্মচারী জুয়েল। পরিবারের সদস্যরা গ্রামে যাওয়ায় বুধবার রাতে বন্ধু রানা ও পারভেজকে বাসায় নিয়ে আসেন। মধ্যরাতে ঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। চিকিৎসকরা জানান, রানার শরীরের 63%, জুয়েলের 30% এবং পারভেজের 21% দগ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় রানাকে আইসিইউতে ভর্তি রাখা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের খসড়া আইনে পরিণত হলে স্বাধীন সংস্থাটির ক্ষমতা খর্ব হবে বলে মনে করে টিআইবি। অভিযুক্ত সরকারি কর্মকর্তাদের আটকের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের অনুমতির বিধান পুনর্বহালের সমালোচনা করেছে সংস্থাটি। বাজেট বিধি প্রণয়ন, চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে স্বচ্ছতার অভাব রয়েছে উল্লেখ করে সুপারিশ তুলে ধরেছে টিআইবি।
অন্তর্বর্তী সরকারের করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে বর্তমান সংসদে যেগুলো বাদ পড়েছে তার অন্যতম মানবাধিকার কমিশন অধ্যাদেশ। পরে নতুন করে এই আইনের খসড়া তৈরি করেছে সরকার। খসড়া এই আইন নিয়ে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ, HRFB ও টিআইবির পরামর্শ সভায় বলা হয়, অন্তর্বর্তী সরকারের সময়ে কমিশনকে স্বাধীন সংস্থা হিসেবে সুপারিশ করা হয়েছিল। নতুন খসড়া আইনে তার অনেক কিছুই খর্ব করা হয়েছে। এটি কার্যকর হলে স্বাধীন সংস্থাটির ক্ষমতা লোপ পাবে বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। 2025-এর অধ্যাদেশ তার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক বা তার সাথে অনেক বিচ্যুতি আছে। নিরপেক্ষ কার্যকর মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা প্রত্যাশা এবং বিশেষ করে যেসব কারণে বাংলাদেশের মানবাধিকার কমিশন ইতিবাচক ক্যাটাগরি আন্তর্জাতিক মানদণ্ডে পায় নেই, সেগুলো পূরণ করতে, সেসব সপ্তাহগুলো পূরণ করতে আবারও ব্যর্থ হবে যদি বর্তমান যে খসড়াটি আছে সেটার উপর ভিত্তি করে কমিশন যদি গঠিত হয়, সেটা আমরা মনে করি। অভিযুক্ত সরকারি কর্মকর্তাদের আটকের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের অনুমতির বিধান পুনর্বহালের সমালোচনা করেছে টিআইবি। বাজেট, চেয়ারম্যান, কমিশনার নিয়োগে স্বচ্ছতা সহ কমিশনের উপর সরকারের কর্তৃত্ব বাড়ানোর মতো ধারা পরিবর্তনের সুপারিশও সংস্থাটির নির্বাহী পরিচালকের। যাদের বিরুদ্ধে অভিযোগ ও মানবাধিকার লঙ্ঘনে তাদের কাছেই প্রতিকারের জন্য সম্পূর্ণ এখতিয়ার অর্পণ করা হয়েছে বর্তমানে দেশে। আমরা সেটাকে পরিবর্তন চাই। মানবাধিকার লঙ্ঘনকারী ব্যক্তি তিনি যদি সরকারি কর্মকর্তা বা শৃঙ্খলার সদস্য হন, তাদের গ্রেপ্তারের ক্ষেত্রে আদালত বা ট্রাইব্যুনাল এবং কোনো ক্ষেত্রে কমিশনের নিজের পূর্ব অনুমতি লাগবে, সরকারের অনুমতির প্রয়োজন হবে না, এটি আমরা দাবি করছি। কমিশনের কার্যক্রম উপজেলা পর্যায় পর্যন্ত সম্প্রসারণের সুপারিশও করেছে টিআইবি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। 4টি সংস্থার যৌথ অভিযানে প্রায় 45 কোটি টাকা মূল্যের 19 কেজি ওজনের স্বর্ণ ধরা পড়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা একটি ফ্লাইটের কার্গো হোল্ড থেকে উদ্ধার করা হয় 160টি স্বর্ণের বার। বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরই নজরদারিতে রাখা হয়। পরবর্তীতে এভিয়েশন সিকিউরিটি, কাস্টমস, DGFI ও বিমানের নিরাপত্তা কর্মকর্তাদের উপস্থিতিতে কার্গো কম্পার্টমেন্টে তল্লাশি করা হয়। এ সময় কালো টেপে মোড়ানো অবস্থায় এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক করা যায়নি কাউকে। 3 ভাইয়ের অপরাধের রাজত্ব রাজধানীর খিলগাঁওয়ের পশ্চিম নন্দীপাড়া। শুক্কুর, সুরুজ ও ফৈরা আলামিন 3 ভাই মিলে গড়েছেন ত্রাসের রাজত্ব। ভয়ভীতি ছড়িয়ে এলাকায় 15 বছর ধরে তৈরি করেছেন পারিবারিক মাদক সিন্ডিকেট। 2 ভাই নিয়ন্ত্রণ করে মাদক কারবার, আরেকজন হাইওয়েতে ডাকাত চক্রের হোতা। 3 ভাইয়ের নামে অস্ত্র, মাদক সহ 30টি মামলা থাকলেও জামিন যেন তাদের কাছে ডাল ভাত। র্যাব বলছে তারা নজরদারিতে আছে, বের হয়ে অপরাধে জড়ালেই তাদের গ্রেফতার করা হবে। মাসুদুর রহমানের রিপোর্ট। 2023 সালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বাসে হানা দেয় র্যাবের পোশাকধারী একটি দল। 2 ব্যবসায়ীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় তারা। পরে তাদের সর্বস্ব লুটে ফেলে দেয় গাড়ি থেকে। 1 মাসেরও বেশি সময়ের চেষ্টায় গ্রেফতার করা হয় সেই ডাকাত দলের 6 সদস্যকে। সামনে আসে দুর্ধর্ষ ডাকাত ফৈরা আলামিনের নাম। এমন তথ্যের সূত্র ধরে রাজধানীর ডেমরায় ডাকাতির প্রস্তুতির সময় আলামিনকে হাতে নাতে গ্রেফতার করে র্যাব। উদ্ধার করা হয় অস্ত্রগুলি, র্যাবের পোশাক, ওয়াকিটকি সহ ডাকাতির বিভিন্ন আলামত। জিজ্ঞাসাবাদে সামনে আসে শুধু আলামিন নয়, তার 2 ভাইও জড়িত বিভিন্ন অপরাধে। 5ই মে পশ্চিম নন্দীপাড়ায় অভিযান চালিয়ে হিরোইন সহ গ্রেফতার করা হয় আলামিনের মেজো ভাই সুরজ ভুইয়াকে। পরে গ্রেফতার হয় বড় ভাই শুক্কুর আলীও। 3 ভাই জেলখানায় আছে এবং পুরো পরিবারটাই এলাকায় মাদকের সাথে খুব বেশি ওতপ্রোতভাবে জড়িত। র্যাব বলছে 15 বছর ধরে এরা এলাকায় প্রকাশ্যে মাদক কারবার করে আসছে। কেউ বাধা দিলে অস্ত্র দেখিয়ে ভয় দেখাতো। মানবাধিকারের সুযোগে বের হয়ে আসে, আবার অন্যের মানবাধিকার তার দ্বারাই হরণ হয়। এমন অপরাধী পরিবারের খোঁজ নিতে যাওয়া হয় পশ্চিম নন্দীপাড়ায়। এলাকার সবাই এদের চিনলেও ভয়ে কেউই বাসার ঠিকানা দিতে চাচ্ছিলেন না। গোপনে জানান এদের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ দিয়েও কোনো লাভ হয়নি। ওরা নিজেরই খারাপ, বড় দোষ গেলাম, বহু চেষ্টা করছে, অবজেকশন দিচ্ছে, আর থানায় দিয়েছে, এদের মাদকের বিস্তারে এলাকার অনেক ছেলে হয়েছে মাদকাসক্ত, এমন অভিযোগ করলেন এক মা। এদের উৎপাতে অনেকে আবার জমি বিক্রি করে ছেড়েছেন এলাকাও। ঘরে কিছু খায় না, ঘরে কাপড় বন্ধু চামচ নিয়ে ছেলে মুখস্থ পারতে কেউ নিচে লিখে গেছেন, কিছু কইলে মারতে যায়। আজকে 1 বছর ধরে বেশি
বিকেল গড়িয়ে সন্ধ্যা, অনেক কষ্টে সন্ধান মিলল 3 ভাইয়ের মায়ের। ক্যামেরা দেখতেই কান্নায় ভেঙে পড়লেন তিনি। দাবি করলেন অনেক চেষ্টা করেও তাদের ফেরাতে পারেননি অপরাধ জগৎ থেকে। এটা করছে, এটা তো আমি অস্বীকার যাই না, ওইটা করছে। জানলে কি বকাবকি করলে শুনি নাই। পশ্চিম নন্দীপাড়ার 3 ভাই আলামিন, সুরুজ, শুক্কুর, এদের বিরুদ্ধে 30টির বেশি মামলা, অস্ত্র মাদক মামলা থাকলেও এরা হরহামেশায় জামিনে বের হয়ে এলাকায় এসে আবারও একই কাজ করেন। 1 মাসের ব্যবধানে আবারও 3 জন গ্রেফতার হয়েছেন। এবার এলাকাবাসীর দাবি যাতে তারা আর জামিনে সহজে বের হতে না পারে, তাহলে এলাকার পরিবেশ ঠিক থাকবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। মিয়ানমারের রাখাইনে জান্তা বাহিনীর ব্যাপক বিমান হামলা, দেশ জুড়ে নিরাপত্তা সংকট ও অর্থনৈতিক বিপর্যয়। 4 মাসে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছেন 7 লাখ মানুষ। কিশোরগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের পাশে ময়লার স্তূপে আগুন লেগেছে। অল্পের জন্য রক্ষা পেল আশপাশের দোকান সহ বিদ্যুতের 220 কেভি সঞ্চালন লাইন। সকালে ঢাকা সিলেট মহাসড়কের ভৈরবের নেটালের মোড়ে জমানো খালি বোতল ও ময়লার স্তূপে আগুন ধরিয়ে দেওয়া হয়। মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। ছোট একটি দেয়ালের কারণে আগুন আশপাশের দোকানে ছড়াতে না পারায় ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়। তবে আগুনের তাপে ও কালো ধোঁয়ায় ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এবার বাণিজ্যের সংবাদ। বিদ্যুতের ব্যবহার প্রায় একই রকম, কিন্তু কেটে নেওয়া হচ্ছে আগের তুলনায় দ্বিগুণ 3 গুণেরও বেশি টাকা। এতে বড় আর্থিক ক্ষতিতে অসংখ্য গ্রাহক। এটিকে নিছক কারিগরি ত্রুটি নয়, বরং বিদ্যুৎ সংস্থাগুলোর আর্থিক অনিয়ম হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। আর বিদ্যুৎ বিভাগ বলছে অভিযোগ খতিয়ে দেখতে নির্দেশনা দেওয়া হয়েছে বিতরণ কোম্পানিগুলোকে। মিজানুর রহমান মিন্টুর ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা সিজার রহমান গত 5 বছর আছেন একই বাসায়। সাধারণত 1.5 থেকে 2,000 টাকায় সীমিত থাকে মাসের বিদ্যুৎ খরচ, কিন্তু জুনে এক লাফে তা অস্বাভাবিক হারে বেড়েছে কয়েক গুণ। এটা টোটালি একটা ভুতুরে ব্যাপার মনে হচ্ছে, যেটা একেবারে অস্বাভাবিক। এটা কখনোই হয় না। স্বাভাবিকের তুলনায় 3-4 গুণ বেশি অলরেডি আমরা রিচার্জ করে ফেলেছি। জাস্ট 15 দিনে আমরা 6,500 করেছি, আর তার আগে তো যেটা করেছি অলমোস্ট 8-9 হাজার টাকার মতো আমাদের এই 1 মাসে করা হয়ে গেছে। সাবেক সরকারি কর্মকর্তা লতিফ বক্সির অভিজ্ঞতাটা আরও তিক্ত। প্রিপেড মিটার রিচার্জের 3 দিনের মধ্যে নজিরবিহীনভাবে কেটে নেওয়া হয়েছে 7,000 টাকার বেশি। 28 তারিখে আমি 8,000 টাকা রিচার্জ করলাম, 28, 29, আজকে হলো 30, আজকে আমার ব্যালেন্স হলো 961 টাকা। কিভাবে সম্ভব? অ্যাভারেজ আমার প্রতি মাসে প্লাস মাইনাস 5,000 টাকায় হয়ে যায়, কিন্তু আমার এই মাসে যেভাবে হয়েছে এটা মানে অবিশ্বাস্য। কমপ্লেন করলে বলে আমাদের কিছু করার নাই। রাজধানীতে এমন অভিযোগ অগণিত গ্রাহকের। জুন থেকে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে বটে, তবে যে হারে টাকা কাটা হচ্ছে তা একেবারে অস্বাভাবিক। বিদ্যুতের ব্যবহার প্রায় একই রকম থাকলেও জুনে এসে বিল গুনতে হচ্ছে আগের তুলনায় দ্বিগুণ 3 গুণেরও বেশি। এরকম ভাবে তো কোনো সময় কাটে নাই। টাকা ভরতেছি, টাকা চলে যাচ্ছে, কেন কাটতেছে এটা কোনো সদুত্তর তারা দিতে পারতেছে না। এখন বিদ্যুতের দাম বাড়লে তাই বলে কি একদিনে 300, 400, 500 টাকা করে একটা ঘরের বিদ্যুৎ চার্জ করে? 1,000 টাকা 1 মাসে উপরে যেত, কিন্তু এখন আমার 2,000 টাকা 1 মাস যায় নাই। গত মাসে যে ব্যবহার ছিল আমার এই মাসে সেম ব্যবহারই আছে, কিন্তু আমার গত মাসে ছিল আমার 1500 টাকা ছিল, এখন আমার হয়ে গেল 4,000 টাকা। তাহলে তো অস্বাভাবিক মনে হবেই। এরকম ভাবে হইলো তো আমরা চলতে পারতেছি না, আমাকে আট থেকে কারেন্টের বিলই বেশি যেতে আছে। অস্বাভাবিক হারের এই বিদ্যুৎ বিল বিতরণ সংস্থাগুলোর আর্থিক অনিয়মের কৌশল বলে অভিযোগ কারো কারো। গ্রাহকদের প্রতি বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো কতটা দায়বদ্ধ তা নিয়ে প্রশ্ন আছে কম বেশি। অতিরিক্ত বিদ্যুৎ বিল নেওয়া সহ হরহামেশাই গ্রাহক ভোগান্তির যেসব অভিযোগ সামনে আসছে তা নিয়ন্ত্রণে বিতরণ কোম্পানিগুলোকে জবাবদিহিতার আওতায় আনার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এরা এত বেশি চালাক হয়ে গেছে, ম্যানুয়ালি আগে যে চুরি করতো এখন ডিজিটালি এটা করছে। নোবডি ইজ অ্যাকাউন্টেবল। তাই তো হচ্ছে, কোনো এই ডিজিটাল মিটারের রং প্রোগ্রাম যদি থেকে থাকে অথবা এই ওভার রিডিংয়ের যদি যে জিনিসটা হচ্ছে, এটার জন্য কোনো অফিসারের তো চাকরি যায় নাই, কোনো লাইনম্যান তো শোকজ হয় নাই, কারোই তো কিছু হয় নাই। তো না হলে এটা শাস্তিটা কার হবে? স্টেট মিনিস্টার আছে এখানে, একটা ফুল মিনিস্টার আছে। বিদ্যুৎ বিভাগ অবশ্য বলছে অভিযোগ আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিতরণ কোম্পানিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
অলরেডি আমরা সব ইউটিলিটিকে বলে দিয়েছি এই বিষয়গুলো সর্বোচ্চ সতর্কতা দিয়ে দেখতে, কোনো গ্রাহকের যদি কোনো হয়রানি হয় তাদেরকে প্রপারলি অ্যাটেন্ড করতে। গ্রাহকদের বিদ্যুৎ অফিসে গিয়ে সরাসরি কিংবা হটলাইনে অভিযোগ জানানোর অনুরোধ করেছে বিদ্যুৎ বিভাগ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। দেশের বাইরের খবর, মিয়ানমারের রাখাইনে ব্যাপক বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। এতে বেসামরিক নাগরিক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে সাগাইং অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলো নিজেদের মধ্যকার রক্তক্ষয়ী কোন্দলে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। এমন অস্থিতিশীল পরিস্থিতিতে গত 4 মাসে প্রায় 7 লাখ নাগরিক মিয়ানমার ছেড়ে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছেন। মিয়ানমারের রাখাইন রাজ্যের বুথিডং উপজেলায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে আবারও বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। যুদ্ধবিমান থেকে শহরের আশপাশের গ্রামগুলোতে মুহুর্মুহু বোমা ফেলেছে সেনারা। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে অন্তত 10টি শক্তিশালী বোমা নিক্ষেপ করা হয়েছে বলে জানান বাসিন্দারা। এদিকে জান্তা বিরোধী শিবিরের অভ্যন্তরীণ কোন্দলে রক্তাক্ত হয়েছে সাগাইং অঞ্চলের মনিওয়া শহর। সমান্তরাল জাতীয় ঐক্য সরকার এনইউজির অনুগত পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফ এবং পিপলস সিকিউরিটি ফোর্স পিএসএফ এর মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে কয়েকজন বেসামরিক নাগরিক হতাহতের খবর পাওয়া গেছে। স্থানীয় পিএসএফ ক্যাম্পগুলোতে পিডিএফ এর আকস্মিক অভিযানের পরই এই সংঘাতের সূত্রপাত। এমন চতুর্মুখী সহিংসতা ও জান্তা সরকারের বাধ্যতামূলক সামরিক নিয়োগ আইন থেকে বাঁচতে দলে দলে দেশ ছাড়ছেন মিয়ানমারের নাগরিকরা। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা IOM এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম 4 মাসেই প্রায় 6,87,000 মিয়ানমার নাগরিক প্রতিবেশী থাইল্যান্ডে প্রবেশ করেছেন। মূলত জোরপূর্বক সেনাবাহিনীতে অন্তর্ভুক্তি এড়ানো, নিরাপত্তা এবং অর্থনৈতিক বিপর্যয়ের কারণেই এই ব্যাপক দেশত্যাগ। মিয়ানমারের সামরিক অভ্যুত্থান পরবর্তী সংঘাতে এ পর্যন্ত 1 লাখের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা ACLED। বিশ্লেষকদের মতে এটি বর্তমানে এশিয়ার অন্যতম প্রাণঘাতী সংঘাত, যেখানে প্রকৃত প্রাণহানি আরও বেশি হতে পারে। জাতিসংঘের তথ্য অনুযায়ী এই সহিংসতার জেরে 37 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং তীব্র খাদ্য সংকটে ভুগছেন প্রতি 5 জনের 1 জন, যার নেতিবাচক প্রভাব পড়ছে প্রতিবেশী দেশগুলোতেও। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু, অভিন্ন প্রশ্ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। সিসিটিভি দিয়ে পর্যবেক্ষণ মন্ত্রণালয়ের। এবার ফর্ম পূরণ করেনি প্রায় 5.5 লাখ। জাতীয় কবির হৃদয় জুড়ে ছিল বাংলাদেশ। সব আন্দোলন সংগ্রামে তার সৃষ্টি প্রধান অনুপ্রেরণা। নজরুল বর্ষ উদ্বোধন করে প্রধানমন্ত্রী সৃষ্টিকর্ম ছড়িয়ে দেওয়ার আহ্বান। এবং তিস্তা প্রকল্পে সহায়তা দেবে চীন। ব্রিক্সের সদস্য হতে বাংলাদেশকে সমর্থন। ব্রিফিংয়ের রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীর সফরে উন্নতি হয়েছে কৌশলগত সম্পর্কের। এই ছিল দুপুরের সময়ে বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর বিভাগীয় সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী আরিশা ইসলাম। ধন্যবাদ ইমদাদ। বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।